আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই দুঃখের সাথে এই ভিডিওটা বানানো। স্বাভাবিকভাবেই আমরা বর্তমানে যারা বাংলাদেশে বেঁচে আছি তার অধিকাংশ নাগরিককে আমরা কেউই মুক্তিযুদ্ধ দেখি নাই। তখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে নানা ধরনের বৈষম্যতার কারণে যুদ্ধ হয়েছিল। কিন্তু আজ ২০২৪ সালে এসে মুক্তিযুদ্ধের ৫২ বছর পরেও এখনো কেন সেই বৈষম্যতা থাকবে? যারা তখন যুদ্ধ করেছিল তাদের সন্তান ও নাতি-নাতনি পর্যন্ত যদি এই ৩০% কোটা পেয়ে থাকে, আবার সে যদি হয় একজন নারী, তখন নারী কোটা আর এই মুক্তিযোদ্ধা কোটা মিলে টোটাল কত পার্সেন্ট কোটা দাঁড়ায়? কেউ একবার ভেবে দেখেছেন? যদি আবার এক একইভাবে একটু হিসাব করে দেখা যায় যে একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনি পর্যন্ত এভারেজ প্রায় ৪-৫ জন একজন মুক্তিযোদ্ধার দ্বারা সুযোগ পেয়ে থাকে চাকরির ক্ষেত্রে। তারা যখন যুদ্ধ করেছিল তখন কি তারা এই বৈষম্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছিল নাকি তারা এই সুযোগটা পাওয়ার জন্য যুদ্ধ করেছিল? তারা কি তখন ভেবে ভেবে রেখেছিল যে তাদের নাতি-নাতনি হয়তো বা ৩০% কোটা পাবে, অথবা তাদের তাদের মেয়েরা বা নাতনিরা তারা নারী কোটার সুযোগ পেয়ে থাকবে? তারা তো এই বৈষম্যতার কারণে যুদ্ধ করেনি, তারা তো এই বৈষম্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা করি, তাদের প্রতি সম্মান আমাদের থাকবে সবসময়। কিন্তু এখন এই সময় এই ২০২৪ সালে সেখানে এত বৈষম্যতা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি একটা এসএসসির রেজাল্ট প্রকাশ করতে গিয়ে বলেছিলেন যে মেয়েদের তুলনায় ছেলেরা এত কম পরীক্ষার্থী কেন? তো তখন কি একটা জিনিস ভেবে দেখা হয়েছে যে ছেলেদের তুলনায় মেয়েদের যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই সুযোগের কারণে ছেলেদের চাকরির ক্ষেত্রটা কমে যাচ্ছে। এবার যার একটা চাকরির সুযোগই নাই, সে কেনই বা পড়াশোনা করবে? ছোট একটা যদি পরিসংখ্যান বলা হয়, দেখা যায় যে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ ছেলেরা অল্প শিক্ষা গ্রহণ করে তারা প্রবাসে পাড়ি জমাচ্ছেন। আবার যারা খুবই মেধাবী তারা গ্রাজুয়েশনরত অবস্থায় দেখতে পান যে তাদের এই দেশে যতই তারা মেধাবী হোক না কেন তাদের চাকরি পাওয়া সম্ভব না। তখন তারা এই দেশ থেকে হায়ার স্টাডির জন্য এপ্লাই করে বিভিন্ন দেশে, তখন সেইখানে একটা পর্যায়ে দেখা যায় তারা সেখানে সেটেল হয়ে যায়। ছোট্ট একটা পরিসংখ্যান বলি, আমি যে গ্রামে বড় হয়েছি সেখানে আমরা একই গ্রাম থেকে ১৭ জন এসএসসি পরীক্ষা দিছিলাম। তো এখন আমরা সেই ১৭ জনের মধ্যে মাত্র ২ জন পড়াশোনা করতেছি। আর যদি স্কুল পর্যায়ে বলি তখন আমরা একই স্কুল থেকে ১২২ জন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, যার মধ্যে মাত্র ২৫ থেকে ৩০ জন পড়াশোনা করতেছি। আর একটা বড় অংশ প্রায় ৪০ থেকে ৫০ জন স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে এখন তারা প্রবাস জীবনে পাড়ি জমাচ্ছেন। আবার যারা বাকি আছেন তারাও এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যেখানে একটা স্টুডেন্টের পড়াশোনা শেষে তার কোনো চাকরির কোনো সুযোগই নাই, সেখানে একটা স্টুডেন্ট কেনই বা পড়াশোনা করতে যাবে? আর আপনারা এই কোটা প্রার্থনা বন্ধ করুন। কোটা প্রার্থনা থাকলে সর্বোচ্চ মুক্তিযোদ্ধা কোটা ৫% থাকতে পারে। এরপরে এর আশেপাশে যদিও থাকে সেটা প্রতিবন্ধী কোটা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা থাকতে পারে। এর উপরে যদি আপনারা এই কোটা প্রার্থনা বন্ধ না করেন তাহলে এই বাংলাদেশে খুব শীঘ্রই মেধা শূন্য হতে যাচ্ছে।